ইউটিউবে ভিডিও করার মতো রুচি বোধহয় মানুষের উঠে যাচ্ছে। যাদের ছোটোখাটো চ্যানেল তাদেরকে কিন্তু ইউটিউব কোনো মতেই ওপর দিকে উঠতে দিচ্ছে না। আর দেখুন তাদের জন্যই আছে যত কপিরাইট, যত স্ট্রাইক, যত কিছু। আর এই যে প্রতিদিন ঘটে যাচ্ছে এত বাজে খারাপ ঘটনা, মুখের খুব বিকৃতি ভঙ্গি, খুন, মার্ডার, এই সমস্ত ভিডিও আবার তাড়াতাড়ি আপলোড হয়ে যাচ্ছে এবং তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাচ্ছে। ইউটিউব কোম্পানি সেই দিকে কোনো নজরই দিচ্ছে না। এইরকমই খবর কিন্তু আমরা এই রিসেন্ট দুদিনে পেয়েছি। এইরকম খবর কি তোমরাও পেয়েছো? যদি পেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আসল কথা হলো তেলা মাথায় তেল দেওয়া। ইউটিউব কোম্পানি কিন্তু তাই করছে। আর জনপ্রিয় এই ধারাবাহিক শুভবিবাহ সিরিয়ালটি পরপর তরতর করে নিচের দিকে নেমে আসছে। টিআরপির তালিকায় একদম সরাসরি নিচের পর্বের দিকে চলে আসছে। এইটা আমাদেরকেই দেখতে হবে। আজকের পর্বটিতে আমরা দেখতে পাবো ক্ষুধাময়ীকে নিয়ে পিন্ডি চটকায় তার শ্বশুরবাড়ির কিছু লোকজন, আসলে যারা তাকে দেখতে পারে না। সেই মিটিং শুরু হয়ে যায় ৭৫ বছর ইভেন্টে, যে বড় ম্যানেজমেন্ট হবে তার মিটিং। আর সেইখানে অনুপস্থিত ক্ষুধাময়ী। সবাই ক্ষুধাময়ীর অপেক্ষা করতে থাকে কিন্তু সে আর এসে পৌঁছায় না। মেজ কাকামণি একটা মকা পেয়ে যায়, বলে এত বড় ইভেন্টের ম্যানেজমেন্টের দায়িত্ব নেওয়া কিন্তু চারটিখানি কথা নয়। তাই হয়তো দেখো তোমাদের নতুন বৌমা ময়দান ছেড়ে পালিয়েছে। তবে সেই যে অফিসার আসেন বাইরের থেকে অনেক টাকা ইনভেস্ট করার জন্য, তাকে বলে যে এইবারে সমস্ত ইভেন্ট কোম্পানির দায়িত্বটা আমাদের ছেলে আর নতুন বৌমাকে দিতে পারেন। সবার অমত থাকা সত্ত্বেও মেজ কাকামণি জোর করেই সেই দায়িত্বটি সেই মানুষটির কাছ থেকে নিলেন এবং সেও তাদের বাড়ির বড় বৌমার ইরেসপন্সিবিলিটির জন্য দায়ী করলেন যে এরকম কাজে কোনো টাইম দিতে পারে না সে আর কি বড় ম্যানেজমেন্টের দায়িত্ব সামলাবে। ঠাম্মা, ভেজ বেকারি, সবাই বলে যে আপনি ভুল বুঝছেন, নিশ্চয়ই কিছু কাজে আটকে গেছে, নইলে এরকম করার মানসিকতা তার নেই। ক্ষুধাকে বারবার ফোন করতে থাকে ভেজ, কিন্তু কোনো উত্তরই পায় না, হয় ফোন সুইচ অফ নয় নট রিচেবল, এইরকম বলতে থাকে। এইদিকে ভেজকেও অনেক কথা শুনতে হয় তার স্ত্রীর বিরুদ্ধে এবং তাকেও যখন ক্ষুধাকে নিয়ে প্রোটেক্ট করে তখন তাকে সেই ভদ্রলোকটি বলেন যে আপনাকে তো শুনেছিলাম ভেজ বেকারির ভেজ বসু মল্লিক মোস্ট এলিজেবল ব্যাচেলার এবং এই প্রজন্মের সবথেকে দায়িত্ববান পাংচুয়াল পুরুষ, সে কিনা আজকে এরকম কথা বলছে। এবার কাকামণি বলে এখন যাকে দেখছেন সে কিন্তু আর সেই ব্যক্তিটি নেই, এখন সে বইয়ের আঁচল ধরা ভেজ বসু মল্লিক হয়ে গেছে। এই পাতি যেমন দু চারটেকে দেখেন সেই রকমই। মেজ কাকামণি আবার বলেন এই কোম্পানিটাতে আপনি আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, এর সাথে আর একটা সেলিব্রেশন আপনাকে জানাতে চাই। ওই যে ঠেলাফুরের জায়গাটা নিয়ে এতদিন ঝামেলা হচ্ছিল, যার জন্য ভেজ বেকারি উন্নতি করতে পারেনি, সেই সমস্যাটার সমাধান হয়ে গেছে। আমার এই যে নতুন বৌমা দেখছেন, যাকে এই সমস্ত দায়িত্ব দিলেন ইভেন্টের, তার বাবাই এই জমি সমস্যাটার সমাধান করে দিয়েছে। এখন ওই জায়গাটার মালিকও আমরা। তাই বুঝতে পারছেন ভেজের ফ্যাক্টরি কত বড় হবে, এর নাম কতদূর পর্যন্ত ছড়াবে। এইবার ভদ্রলোক তাদের নতুন বৌমার সাথে আলাপ করতে যায়। নতুন বৌমা তো এমন ইংলিশ বলে সেখানেই সব অজ্ঞান হয়ে যাবার উপক্রম। মি আই এই দিস কমপ্লিট দিস ইভেন্ট, মানে এইসব মানে একটা বাজে ইংলিশ সেরকম বলে বলে সেখানে যাই হোক মিটিংটা কমপ্লিট হয়। এইদিকে ভেজ বসু মল্লিক তার ঠাম্মি খুবই অপমানিত বোধ করতে থাকে ক্ষুধার এই ব্যবহারের জন্য এবং ঠাম্মি তার নাতিকেই দায়ী করে যে তুমি কেমন স্বামী হয়েছো, তোমার বউ কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা তুমি খবর রাখতে পারো না। অন্যদিকে ক্ষুধাময়ীকে দেখা যায়, ক্ষুধাময়ী তার দিদি ওরফে ননদ সেই ফোৎসনাকে নিয়ে সেই নদীয়াতে ফিরে যায় এবং যেই ঠিকানায় তার স্বামীরকে শেষবার দেখা গিয়েছিল সেই ঠিকানায় যায় এবং তাকে সেখানে যেয়ে একটি বুড়ির সাথে প্রথমে দেখা হয়। বুড়ি বলেন তার মেয়ে অসুস্থ তাই দেখা হবে না, সব কিছু তাকে বলতে। তারপরেই সেখানে দেখতে পাই সেই ফোৎসনার বরের একটি ছবি। তারপরে সেই মেয়েটি নিজেই দেখা করতে আসে, বলে এই সম্পর্কে জানা তোমার দরকার, এই জন্যই ফোৎসনা আমি তোমার সাথে দেখা করতে এসেছি। তারপরে সে যা বলে তাতেই তো ফোৎসনার অজ্ঞান হয়ে যাবার উপক্রম। ফোৎসনাকে বলে যে আপনার স্বামী আর সাথে আমার কিছু সম্পর্ক ছিল, আসলে আমার স্বামী আর আপনার স্বামী খুব বন্ধুত্ব ছিল, তারপরেই আমার স্বামী কোনো একটি কারণে মারা যায়। আর সেই সময় আপনার স্বামীর একাকিত্ব আমার একাকিত্ব দুজনে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল, তাই আমরা দুজনে পরস্পরকে ভালোবাসতে শুরু করি। আর সেটার জন্যও আপনি দায়ী ছিলেন। আপনাদের 5 বছর বিয়ে হবার পরেও ফোৎসনাদি আপনি কিন্তু আপনার স্বামীর সাথে থাকেননি, আর সেই একাকিত্বের জন্যে সেও আমার কাছে ফেঁসে গিয়েছিল। এবার আমাদের সম্পর্কটা বেশ ভালোই যাচ্ছিল এবং উনি নিয়মিত এখানে আসতেন, দেখা করতেন এবং এখানে থাকতেন। আর আমার যে একটা চাকরি আছে সেই চাকরিটা কিন্তু আপনার স্বামী আমাকে করে দিয়েছিলেন। সমস্যাটা ঘটে বেশ কিছু মাস আগে। একদিন ফুজ্জ্বল আমাকে হঠাৎ করে ফোন করে জানায় যে আপনার সাথে সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে, এখন আমরা দুজনকে ভালোবাসেন। কিন্তু আমি এই অবস্থায় কোথায় যাব
বলুন তো? তাই আমাকে একটা চিঠি দিতে আসে। আর এই চিঠিটা দিয়ে আজকে 5 দিন আগে যাওয়ার পথেই রাস্তায় ব্রিজ ভেঙে পড়ে মৃত্যু হয় তার। আর সেই যে গাড়িটিতে এসেছিল সেই গাড়িটিকেও সেই ব্রিজের তলায় পাওয়া যায়। একটি বাইরের মহিলার সাথে ফুজ্জ্বলের এরকম অবৈধ সম্পর্ক, তার উপর ফুজ্জ্বলের মারা যাওয়া, সব কিছু মিলিয়ে ফোর্সনা একবারে ভেঙে পড়ে এবং তার সঙ্গে ফুদাও, তাদের দুজনকেই যেন সামলানো যাচ্ছিল না। এইদিকে সব কথা বিশ্বাস যদিও করতে চায় না সবাই, তখনই পুলিশ অফিসার অভিষেক আসে এবং এসে বলে যে এই সব ঘটনা সত্যি। কারণ তাদের এই ফুজ্জ্বলের গাড়িটির নাম্বারটি আমরা এই কিছুদিন আগেই এখান থেকে পেয়েছি। অন্যদিকে থানায় শুরু হয় একটি সমস্যা ফোনটে গুন্ডাকে নিয়ে। এখন তার স্ত্রী ফোয়েল এসে জানতে পারে যে তার স্বামীকে কেউ মোনা বলে ডাকছে, কেউ আবার ডার্লিং বলে ডাকছে। একটি মেয়ে খুব সুন্দরী তার পিছনে পিছনে ঘুরঘুর করছে এবং বাবু, সোনা ইত্যাদি বলে ডাকছে। তখনই সে তো রেগে যায়, কিন্তু ফোনটে যে একটা অপারেশনের সাথে যুক্ত এবং ফোনটে যে এখন ভালো হয়ে গেছে সেটি তাকে বলার উপায় নেই, কারণ এই মিশনটির কথা কাউকে জানানো যাবে না। তাই অনেকটা অভিনয় করে এই ফোয়েলকে অনেকটা কষ্ট দিয়ে এই ফোনটাকে সেখান থেকে বেরিয়ে যেতে হয়।